নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিবেকানন্দ ভারত তথা বিশ্ব যুব সমাজের প্রেরণার উৎস বললেন মুখ্যমন্ত্রী। বরাক উপত্যকায়ও যথাযোগ্য মর্যাদায় স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন। সোনাই হাসপাতালে নবজাতকের মাথায় আঘাত, অভিযোগ নার্সের বিরুদ্ধে। পৌষ সংক্রান্তি ঘিরে বাজারে ভিড়, দাম আকাশ ছোঁয়া। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এবারে বিস্তারিত খবর। হিমালয়ের ন্যায় উঁচু, মহাসাগরের ন্যায় গভীর ও আকাশের ন্যায় বিশাল তেজস্বী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ভারত তথা বিশ্ব যুব সমাজের প্রেরণার উৎস বললেন মুখ্যমন্ত্রী শর্মা। হিমালয় নিয়ে উঁচু, মহাসাগর নিয়ে গভীর ও আকাশের ন্যায় বিশাল তেজস্বী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ভারত তথা বিশ্ব যুব সমাজের প্রেরণার উৎস। আমাদের যুব সমাজ আমাদের চালিকা শক্তি এবং শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে। স্বামীজির দেখানো পথ ধরে গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক মিলনায়তনে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে যোগদান করে এ কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ উপলক্ষে তিনি আরো বলেন, ভারতের প্রাচীন সভ্যতা, সংস্কৃতি, সামাজিক জীবনে ধারাবাহিকভাবে প্রবাহিত হওয়ার অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন স্বামী বিবেকানন্দ। এই যুগপুরুষের পূর্ণ বার্ষিকীতে ভারতীয় জনতা যুব মোর্চা আসাম প্রদেশ আয়োজিত জাতীয় যুব দিবস অনুষ্ঠান আমাদের মহান ইতিহাস ও চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা বলেন মুখ্যমন্ত্রী। যুব সমাজকে একটি নতুন আসাম করার অঙ্গীকার করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, ভারতীয় দর্শন, সনাতন সভ্যতা ও ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে উপনীত করতে যারা নিজেদের জীবন যৌবন সমর্পণ করেছেন ও যারা এই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, তাদের জন্য আজকের দিনটি পরম পবিত্র দিন। মহান চিন্তাবিদ, দার্শনিক ও অম্লান প্রেরণা উৎস স্বামী বিবেকানন্দ। তেনে এগৰাকী মহাপুৰুষে আছিল স্বামী বিবেকানন্দ। তেওঁ ভাৰতৰ এক অত্যুজ্জ্বল ভৱিষ্যতৰ বাবে সপোন দেখিছিল। ওৰেটো জীৱন আমাৰ যুৱ সমাজক তেখেতে প্ৰেৰণা যোগাইছিলে। ভাৰত আৰু বিশ্বৰ কোনে কোনে তেখেতে সেই সময়ত বিপৰীত পৰিস্থিতিৰ মাজত বিভিন্ন অঞ্চল ভ্ৰমণ কৰি ভাৰতীয় সভ্যতাৰ জয়গান সমগ্ৰ বিশ্বলৈ তেখেতে প্ৰেৰণ কৰিছিল। এগৰাকী তেজস্বী সন্ন্যাসী আৰু ধৰ্ম আৰু আধ্যাত্মিকতাৰ কেন্দ্ৰ স্বামী বিবেকানন্দৰ ব্যক্তিত্ব আছিল হিমালয়ৰ দৰে উচ্চ, মহাসাগৰৰ দৰে গভীৰ আৰু আকাশৰ দৰে বিশাল। তেনে মহানায়কৰ জন্ম হৈছিল 12 জানুৱাৰী 1863 চনত। আৰু এইগৰাকী বিবেকানন্দ আৰু অথবা নৰেন্দ্ৰনাথ ৰামকৃষ্ণ পৰমহংসদেৱৰ আধ্যাত্মিক পৰামৰ্শ আৰু আধ্যাত্মিক জীৱন ছায়াত তেখেতে এদিন নিজেই এজুপি বৰগছলৈ ৰূপান্তৰ হৈছিল।
রামকৃষ্ণ মিশনের ব্যবস্থাপনায় শোভাযাত্রা, মাল্যদান ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলচরে স্বামীজির স্মরণ। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী রবিবার শিলচরে সাড়ম্বরে পালন করা হয়েছে। সকালে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম থেকে এক শোভাযাত্রা শহরের প্রধান সড়ক পরিক্রমা করে। বিবেক বাহিনী ও শিলচর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই শোভাযাত্রা সেন্ট্রাল রোড হয়ে যায় সদরঘাটে। সেখানে স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তিতে মাল্যদান করার পর এই শোভাযাত্রা সেন্ট্রাল রোড, প্রেমতলা, অম্বিকাপট্টি কলেজ রোড, বিবেকানন্দ রোড হয়ে যায় শিলচর রামকৃষ্ণ মিশনে। এতে বিভিন্ন স্কুলের বহু ছাত্রছাত্রী অংশ নেয়। এছাড়া এই শোভাযাত্রায় বেশ কয়েকটি ট্যাবলো সবার নজর কাড়ে। অন্যবারের তুলনায় উপস্থিতির হারও বেশি ছিল। এই শোভাযাত্রা আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সারদা সংঘ। এদিকে বরাক উপত্যকার অন্যান্য স্থান থেকেও স্বামীজির জন্মজয়ন্তী পালনের খবর পাওয়া গেছে। আর ঠাকুরের কাছে মিলিত হওয়ার পরে ঠাকুরের শিক্ষা অনুযায়ী তিনি সারা ভারতবর্ষকে ধর্মের দিক দিয়ে, আত্মবিশ্বাসের দিক দিয়ে, সাহসিকতার দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে তুলে ধরেছিলেন বিশ্বের সমাজের কাছে। স্বামীজি বলেছিলেন তার মাত্র 14 বছরের কাজের জীবনে যা দিয়ে গেলাম এটা 1500 বছর ধরে সারা পৃথিবীর লোক অনুসরণ করবে। আজকের এই দিনে আমি যুব সমাজের কাছে, যুবতীদের কাছে, নাগরিকদের কাছে একটাই কথা বলবো, স্বামীজির বাণী নিয়ে, স্বামীজির দেখানো পথে আমরা যেন এগিয়ে যেতে পারি, তাহলেই এই ভারতবর্ষ উন্নতির শিখরে উঠবে। স্বামীজির দিকে তাকালে আমরা দেখি স্বামীজি আমাদের আত্মবিশ্বাস জাগ্রত করছেন, আমাদের কারিগরি শিক্ষার দিকে এগিয়ে দিচ্ছেন, আমাদের শিক্ষার দিকে এগিয়ে দিচ্ছেন, স্বাধীনতার দিকেও এগিয়ে দিচ্ছেন। একটা সন্ন্যাসীর হৃদয় সারা ভারতবর্ষের জন্যে, সারা পৃথিবীর জন্যে এমনভাবে খেলেছে যে এটা অন্য কোনো জায়গায় দেখা যায় না। স্বামীজির সেই দেখানো পথে আমরা যেন এগিয়ে যেতে পারি। আমাদের আত্মবিশ্বাস, আমাদের শ্রদ্ধা, আমাদের শিক্ষা, সংস্কৃতি যেন ঠিক মতো ধারক হতে পারি। পাশ্চাত্য সভ্যতায় আজকে ভারতবর্ষ উদ্দোলিত হচ্ছে, কিন্তু নিজেদের স্থায়ী যে কলা সংস্কৃতির সনাতনী বিষয়টা সেটা এখনো তেমনভাবে ধরতে পারছে না আগামী প্রজন্ম। না, আমরা অতটা দেখতে পাচ্ছি না, কিন্তু সমাজের দিকে তাকালে আমরা দেখব, সারা পৃথিবীর দিকে তাকালে তারাও কিন্তু এখন বিবেকানন্দের যুগ, রামকৃষ্ণের যুগই হচ্ছে। হ্যাঁ, এখন উনি একটু বলবেন। আমি শুধু একটাই বলবো যে স্বামীজি বলেছিলেন মানুষ হও এবং মানুষ তৈরি করো, এবং যে মানুষের ভালো করে সেই হিন্দু, আর যে মানুষের ক্ষতি করে সেই হিন্দু নয়। তো এই দুটো বাক্য হচ্ছে বেদবাক্য, বীজমন্ত্র। নিজে মানুষ। শ্রীভূমি শহরেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপিত। ভারতত্যার মূর্ত প্রতীক তথা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার প্রভাত ফেরি বের হয় শ্রীভূমি শহরে। বিবেকানন্দের প্রতিকৃতি দিয়ে সুসজ্জিত ট্যাবলো বের হয়। রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ, ভারত বিকাশ পরিষদ, লায়ন্স ক্লাব ইত্যাদি সংগঠনের পাশাপাশি শহরের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান তাতে সামিল হন। বহু সাংগঠনিক কর্মকর্তারা সহ অন্যান্য বিশিষ্টরা বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আমাদের ক্লাব হিন্দুস্তান ওমেন্স উইংসের পক্ষ থেকে আজকে স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে যে আমরা যে আয়োজন নিয়েছি, এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে সকালে বিবেকানন্দ চৌধুরীর সামনে। এমনকি আমাদের যে এই স্ট্যাচুটা আমরা পুরো মেনটেনেন্স করে সাজিয়েছি। এমনকি আজকে স্বামী বিবেকানন্দ উপলক্ষে আমাদের ক্লাব পক্ষ থেকে, ওমেন্স উইংসের পক্ষ থেকে আমরা সাংস্কৃতিক আয়োজন করেছি, যাতে আজকে আমাদের জন্মোৎসব সবার ফিলিংসটা হয়, যাতে আমাদের স্ট্যাচুর সামনে
সকাল সকাল করেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কর্মসূচি সবাই অনুভব করার জন্য। সুস্মিতা দাসের 19 দিনের শিশুটির আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মাথা পরীক্ষা করা হয়। সুস্মিতা দাসের 19 দিনের শিশুটির আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মাথায় একটি পরীক্ষা করা হয়। রিপোর্টে ডাক্তাররা বলেছেন শিশুটির মগজে একটি সমস্যা দেখা দিয়েছে, কারণ জখম জায়গা থেকে এখনো পুঁজ বের হচ্ছে। যদি শিশুটি বেঁচে থাকে তাহলে কালা এবং বোবা হয়ে যাবে, অনেক দেরিতে দাঁড়ানো বা হাঁটা শিখতে পারে, নতুবা বাঁচার কোনো আশা নেই। উল্লেখ্য 24 ডিসেম্বর সোনাই হাসপাতালে শিশুটির জন্মের পর নার্সের হাত থেকে ফসকে ডাস্টবিনে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় শিশুটি। এরপর থেকে শিশুটি কান্নাকাটি এবং নড়াচড়া বন্ধ করে দেয়। এরপর শিশুটিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেলের ডাক্তাররা শিশুটিকে দেরিতে আনা হয়েছে বলে আফসোস করেন। তাড়াতাড়ি নিয়ে এলে কিছু হয়তো একটা করা যেত। পরে শিশুটিকে মেডিকেলে রেখে 1 সপ্তাহ চিকিৎসা চালিয়ে কাজের কাজ কিছুই হয়নি। শিলচর মেডিকেলের কথা মতো আজ শিশুটির মাথায় একটি পরীক্ষা করে জানা যায় শিশুটির মাথায় অর্ধেক অংশ বিকল হয়ে গেছে। শিশুটি বাঁচলেও কালা এবং বোবা হয়ে যেতে পারে। ইতিমধ্যে 70,000-এরও বেশি টাকা খরচ হয়ে গেছে সুস্মিতা ও তার স্বামী সনজিৎ দাসের। আজ মাথায় পরীক্ষা করাতে আশপাশের লোকেরা তাদের টাকা দিয়ে সাহায্য করেছেন। এত কিছু হয়ে যাওয়ার পরও সোনাই হাসপাতালের টনক নড়েনি। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির প্রতি একটুও সহানুভূতি দেখায়নি। বাধ্য হয়ে সনজিৎ দাস ডিসি এবং জয়েন্ট ডিরেক্টরের কাছে অভিযোগ জানান। এবার এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠন সনজিতের পাশে এসে দাঁড়িয়েছে। সুবিচার পাওয়ার জন্য সনজিৎ আইনে দ্বারস্থ হতে চলেছেন। এদিকে মুখ্যমন্ত্রীর গোচরে ডাস্টবিন এবং ঘুষকাণ্ড তুলে ধরা হবে। জানা গেছে মমতাজ বেগম এবং রেণু সিংহ এই দুজন নার্স হচ্ছেন এই ঘটনার খলনায়িকা। তাদের আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সোনাই হাসপাতালের ইনচার্জ ডাক্তার সুরেন্দ্র সিংহ। তারপরে তো ঘটনা হয়েছে, হাসপাতালে অ্যাডমিশন করাইয়া মাইনাদের মইছে, তারপরে তারা ফালাইছে। তারপরে ডেলিভারির পরে কইছে টাকা দেওয়ার লাগে, টাকা 1000 টাকা। আমরা কইছি না, অত টাকা কি এর জন্য, সরকারি হাসপাতালে তো টাকা লাগেনি। তারা কইছে দিতে লাগে। তারপরে আমরা লাগে তর্ক করছে, পরে দিছি তারা 600 টাকা 500 টাকা দিছি, পয়লা লইছে না, পরে 600 টাকা দিছি। 600 লইছে তারা? লইছে। আচ্ছা, এরপরে লোয়ার পরে তো বাচ্চা জন্ম হইলো, জন্ম হইয়া 10 মিনিট বললো, পড়ার পরে কিছু নাই হচ্ছে, তখন বাচ্চা দিল আমার কাছে। বাচ্চার কি ঘটনা কিছু হইছে নাকি, অ্যাক্সিডেন্ট হইছে নি? হইছে, পড়ছে, ফালাইছে, ফালাইয়া পরে গোটা একটা বাইরে গেছে, ফালাইছে। কই ডেলিভারির সময় পড়ছে নি বাচ্চা? ডেলিভারির মাথার জখম আছে নি? দেই কোন জায়গা জখম চাই পড়ছে নি? ডেলিভারির সময় তারা 10 মিনিট ফালাইয়া ডাস্টবিনও ফালাইছে না কইয়া রাখছে 12টা পর্যন্ত। রাখি আর 12টার সময় দিছে মেডিকেল, আমরা রেফার দেওয়ার পরে মেডিকেল নিয়ে রাখছে। মেডিকেলেও কইছে বাচ্চা কিছু এক সপ্তাহ মেডিকেল রাখছে। আমরা রাখার পরে বাচ্চা আমরা শাড়ি দিছে, শাড়িয়া কইছে যে তোমরা বাচ্চার জীবনে কোনোদিন হ্যান্ডিক্যাপ হইতে পারে আর বালা হইতে পারে, মানে বালা এবার চান্স নাই, কইছে হ্যান্ডিক্যাপ হইতে পারে আর ব্রেন পুরা ড্যামেজ হয়ে গেছে। বাচ্চার আওয়াজ খান্দা কোনটা নাই নি? কিছু না, এখনো খান্দা নাই। আর ব্রেন ড্যামেজ হয়ে গেছে কইছে। এটা মেডিকেলে ডিক্লেয়ার দিছে? মেডিকেলে ডিক্লেয়ার দিছে ব্রেন ড্যামেজ পুরা। হসপিটালে ব্যবহারে দিছি তো মানে কমপ্লেইন দিছি আর জয়েন্ট ডাইরেক্টরও কমপ্লেইন দিছি। এই যে এইবার কি চেষ্টা করা হইছে, আমরা গোয়ারি যেবার মতো বর্তমানে পয়সা নাই, যা পয়সা আছে আমরা কাছে সব খরচ হয়ে গেছে। আর যাও মানে টাকা পয়সা কিছু মানুষে দিছে সাহায্য করতে, তারা কোনো লই আমরা খরচ করে দিছি। আচ্ছা, গরু ছাগল যেটা আছে সব বেশি লিছি। আচ্ছা, আর এখন আমার কাছে কিছু মানে পয়সা টয়সা নাই যে চিকিৎসা বাইরে যাইমু আমরা। আপনারা একটু আমরা মানে সাহায্য করো সবাই মিলিয়ে। আমরা তো যা গরু বছর আছে সব বেশি আর শেষ করে লেছি, এখন আমরা কাছে আর কিছু নাই। এখন আপনারা একটু সাহায্য করলে আমরা গুয়াহাটি নিয়ে দেখাই। আচ্ছা, মেডিকেল গুয়াহাটিতে নিয়ে চিকিৎসা করে কি বিদেশ চিকিৎসা করো, মানে আমরা কাছে আর পয়সাও নাই যে চিকিৎসা করার। আচ্ছা, মেডিকেলে ডাইরেক্ট ক্লিয়ারেন্স দিয়া দিছে যে ব্রেন আইতো না বলি? এখানে ক্লিয়ারেন্স দিয়া দিছে, কইছে তোমরা বাচ্চার ব্রেন পুরো ড্যামেজ হয়ে গেছে। ইস, তারা ফালাইয়া ড্যামেজ করছে, তারা মানে শুনাই তো ফালাইয়া ড্যামেজ করছে, তারা মানে ফালাইয়া কয় ফালাইছে না। আচ্ছা আচ্ছা, তে এখন গুয়াহাটি যাইবার কোনো ব্যবস্থা নাই তোমার কাছে? কোনো ব্যবস্থা নাই, গরু ছাগল আর নাই নি বেচার মতো? কিছু নাই আমার কাছে। আচ্ছা, গ্রামের মানুষ সাহায্য করছে নি? সাহায্য করছে, যেটা 20-25 হাজার টাকা আমরা এটা শেষ। টোটাল বাচ্চার তলে 60-70 হাজার খরচ হইছে আপনার, তাই? 70-80 হাজার টাকা খরচ। আচ্ছা ঠিক আছে, আপনারা এক কাজ করেন, আপাতত বাচ্চাটা যে ট্রিটমেন্ট চালাইয়া দেন যে কোনো আলোতে, হ্যাঁ পয়সা করে লাগাই। আচ্ছা দেখবো আমরা,
আর আপনার অ্যাকাউন্ট বই আছে নি? অ্যাকাউন্ট বই আছে। আপনারা অ্যাকাউন্ট বই এখান থেকে আনছেন গিয়া আমি আপনার আমারে দিয়েছেন আনছেন নি অ্যাকাউন্ট বই লগে আনছেন নি? আচ্ছা ঠিক আছে, ওটা আপনার অ্যাকাউন্ট বই নেন। আচ্ছা আমরা যদি পারি আমরা তরফ থেকে একটু সাহায্য করবো আর সাহায্যযোগিতা করবো। আমি যেতে সময় টাকা করে আমি যেতে আমার অ্যাকাউন্ট বইটা নিমু। আর আপনারা গুয়াহাটির যাইবার ব্যবস্থা করেন? গুয়াহাটি যাওয়ার ব্যবস্থা মানে আমার কাছে কোনো পয়সা টয়সা নাই যে যাইতাম আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা গরিব মানুষ হয়তো ডেইলি রুজি করিতে খাই। ঠিক আছে, আচ্ছা আমরা একটা চান্দার ব্যবস্থা করিয়ে দিব আপনারা গুয়াহাটি যাইবার ব্যবস্থা করেন। আর এই ব্যাপারে কোনো কমপ্লেইন করছিলেন নি আপনারা? কোন জায়গায় কমপ্লেইন করলো হসপিটালের ব্যাপারে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার পেপারও তো আমরা পাইছি এর গতিকে ওটা দেখিয়ে আইলাম আমরা পেপার করছো। বাচ্চাটার অবস্থা দেখে তো নিজের খারাপ লাগে। এখন কয়দিন হয়েছে বাচ্চার? আজকে 17 দিন। আবো কোনো সেন্স নাই বাচ্চা? সেন্স নাই মানে বাচ্চা খান্দে অনেক কিছু না। আচ্ছা ঠিক আছে, মেডিকেল বাদে আর নিছলেন? আবার মেডিকেল আমরা নিছিলাম 11 তারিখ কইছি আমরা সোনোগ্রাফি, কালকে 11 তারিখ সোনোগ্রাফি। আচ্ছা ঠিক আছে। পৌষ সংক্রান্তিকে ঘিরে বাজারে ভিড়, দাম আকাশ ছোঁয়া। পৌষের শেষে মকর সংক্রান্তি উপলক্ষে খাবারের উৎসব শুরু হতে চলেছে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সবচেয়ে বড় উৎসব এটি, তাই এখন বাজারে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তবে জিনিসপত্রের দাম আগের তুলনায় অনেক বেশি। মঙ্গলবার 14 জানুয়ারি মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি হিসেবেও পরিচিত এটি। এই উপলক্ষে শিলচরের বাজারে ভিড় লক্ষ্য করা গেছে। তেল, গুড়, ময়দা সহ পিঠিপুলি তৈরির সামগ্রীর দোকানগুলোতে ভিড় রয়েছে। পাশাপাশি মকর সংক্রান্তি উপলক্ষে কিছু অস্থায়ী দোকানও বসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি হলো তিল, বাতাসা, নারকেল, গুড় ইত্যাদি। গত বছরের তুলনায় এবছর এসব সামগ্রীর দাম কিছুটা বেশি বেড়েছে, তবে বিক্রি অনেক কম বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। বিক্রি কম হওয়ার কারণ জানতে চাইলে তারা জানান, গোটা বাজার জুড়ে মন্দা চলছে, মানুষের হাতে অর্থকড়ি কম, তাই বিক্রিও কম। গত বছরের তুলনায় এবছর সংক্রান্তির পিঠেপুলি তৈরির সামগ্রীর দাম বেশি, কিন্তু বেশি হলে আর কি করা যাবে? সংক্রান্তি তো বছরে একবারই আসে, তাই চড়া দামে জিনিস কিনতে হচ্ছে সাধারণ মানুষদের। বিবেকানন্দ দিব্যজ্যোতি সংঘের বিবেকানন্দ স্মরণ। 12 জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শহরজুড়ে বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে স্বামীজিকে স্মরণ করা হয়। পিছিয়ে ছিল না বিবেকানন্দ দিব্যজ্যোতি সংঘ। যথাযোগ্য মর্যাদায় সংঘের পক্ষ থেকে বিবেকানন্দ স্মরণ করা হয়। সংঘের ব্যবস্থাপনায় রবিবার বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন বিকেল 5:30টায় অনুষ্ঠানের সূচনা করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ বৈকুণ্ঠ নন্দজি। বিলপাড়া আশ্রম রোড এলাকায় এদিনের অনুষ্ঠানে বক্তৃতা, নাচ, গান ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে স্বামীজি বন্দনায় মেতে ওঠেন দিব্যজ্যোতি সংঘের কর্মকর্তারা। এই নর ঋষি এবং নারায়ণ ঋষির উপাসনা হয়, আরাধনা হয়। সেখানেই সত্য, ধর্ম, নীতি, অভ্যুদয় সমস্ত কিছু, সুখ শান্তি বিরাজ করে। সুতরাং যুগাবতার শ্রীরামকৃষ্ণদেবের উপাসনা আরাধনার সাথে সাথে আমরা যে বিবেকানন্দকে নিতে শিখেছি, নিঃসন্দেহে এটি একটি সৌভাগ্যের বিষয়।
আপনারা জানেন যখন 1985 সালে যুব দিবস দিনটিকে ডিক্লেয়ার করা হবে, কে হবেন এই দিনের নেতা, আদর্শ পুরুষ? নাম উঠেছিল বোম্বের একজন প্রসিদ্ধ অভিনেতা, নাম উঠেছিল লন্ডনের রাজপুত্রের, নাম উঠেছিল রাজীব গান্ধীর। বিচারে বিশ্লেষণে ঠিক হলো এদের কাউকে করা যাবে না। সেখানে স্থান পেলেন স্বামী বিবেকানন্দ, একজন সন্ন্যাসী, একজন নিরপেক্ষ মানুষ, যাকে পৃথিবীর সমস্ত যুবকেরা তাদের জীবন দেবতা করে গ্রহণ করতে পারেন। বিবেকানন্দম দিব্যজ্যোতি সংঘ একটা অফিস হচ্ছে বদরপুর, আর বিভিন্ন শাখা অফিস আসামের বিভিন্ন প্রান্তে আছে। প্রতি বছর বিবেকানন্দের জন্মদিনকে আমরা আসামের বিভিন্ন শহরে পালন করে থাকি। আমাদের উদ্দেশ্য মানুষের মধ্যে বিবেকানন্দের ভাব, বিবেকানন্দের চেতনাকে মিলিয়ে দেওয়া। তৎসঙ্গে মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই সঙ্গের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা প্রতিজন যেন এক একজন বিবেকানন্দ হয়ে উঠতে পারে। এই শ্রদ্ধা নিয়ে, এই দৃঢ়তা নিয়ে বিবেকানন্দম দিব্যজ্যোতি সংঘ প্রতিদিন নিজেদের মধ্যে আধ্যাত্মিক চর্চা করে। আমরা আজ শিলচরে অনুষ্ঠান করতে পেরে খুবই খুশি এবং আনন্দিত। আশা রাখি আগামী দিনে আসামের বিভিন্ন শহরে যারাই আমাদেরকে একটুখানি সুযোগ দেবে আমরা তাদের কাছে পৌঁছে যাব। আজ এই অনুষ্ঠান শেষে দুস্থ মানুষের জন্য আমরা কিছু কম্বল বিতরণ করব। তৎসঙ্গে মহাপ্রসাদেরও আয়োজন করা হয়েছে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিনে জাতীয় যুব দিবস উদযাপন আকসার। স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিনে জাতীয় যুব দিবস উদযাপন আকসার। রবিবার শিলচর প্রেস ক্লাবে এক বিশেষ আলোচনা সভা ও অন্যান্য কার্যক্রমের মধ্য দিয়ে ওই দিনটি উদযাপিত করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ। এদিনের কার্যসূচিতে আলোচনা সভায় আলোচ্য প্রসঙ্গ হলো আধুনিক বিশ্বে বিবেকানন্দের প্রভাব এবং উত্তরাধিকার। এতে মত ব্যক্ত করেন বিশিষ্টজনেরা। উদযাপন কার্যক্রমের তাৎপর্য ব্যাখ্যা করেন প্রেস ক্লাব সম্পাদক শঙ্কর দে। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক অতীন দাস। ওই উদযাপন কর্মসূচিতে আকসা কার্যকর্তা, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এদিন স্বামী বিবেকানন্দের অনুগামী ও অনুসরী আকসা উপদেষ্টা রূপনন্দী পুরকায়স্থ বীর সন্ন্যাসীর আদর্শ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বরুণ চৌধুরী, সঞ্জিত দেবনাথ, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, বিশ্বজিৎ দেব, সুকুমল দাস সহ অন্যান্যরা। 1893 সনে শিকাগো শহরে যে ওয়ার্ল্ড রিলিজিয়াস যে কনফারেন্স হয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, সেখানে 11 থেকে সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতবর্ষকে সেদিন কোনো নিমন্ত্রণ জানানো হয়নি, আমন্ত্রণ জানানো হয়নি। অনাহুত হয়ে গিয়েছিলেন সর্বত্যাগী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এবং অনেক কষ্ট করে তিনি সবাই 2 মিনিটের জন্য তাকে সবাই বলতে দেওয়া হয়েছিল। সেই উদ্ধত কণ্ঠে তিনি বলেছিলেন, মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার এট আমেরিকা। সেই সময় করতলি শুরু হলো। আর সেই সময় প্রত্যেক বক্তাই মাই ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান বলে সম্বোধন করেছিলেন। এই প্রথম ভারতীয় যে গোটা বিশ্বকে ভ্রাতা এবং ভগ্নী বলে সম্বোধন করেছিলেন। আমরা কি রামকৃষ্ণ মিশনে যাই? রামকৃষ্ণ মিশনে এত সমৃদ্ধ একটা লাইব্রেরি আছে, শিলচরে এই ধরনের লাইব্রেরি খুব কম আছে। আমরা কলেজ জীবনে যেমন
এই লাইব্রেরির সদস্য ছিলাম। কলেজ ছাড়ার পরও যতদিন আমি সপ্তাহে যেতে পারতাম এই লাইব্রেরির সদস্য ছিলাম। তাহলে শুধু মুখে 12 জানুয়ারিতে এসে একটা সভায় বসলাম, একটু ফুল চিঠিয়ে দিলাম, তাতে কিন্তু কিছু হয় না। এই জন্য বিবেকানন্দ বলছেন, এই যেটা বরুণজ্যোতি বললেন, যে সততা বলতে কি, যে আমাদের কাজে এবং ব্যবহারে, আমাদের বিশ্বাসে যাতে একটা ঐক্যসূত্র থাকে। ভারতকে জানতে হলে বিবেকানন্দকে জানতে হবে। বিবেকানন্দের লেখার প্রতিটি পাতায় পাতায় ভারতের সন্ধান পাওয়া যাবে, ভারতকে খুঁজে পাওয়া যাবে, এইটা বলেছে। তারপর মহাত্মা গান্ধীও বলেছে যে আমি যখন স্বাধীনতা সংগ্রামের কাজে চাপিয়ে পড়ি, যখনই আমি বিবেকানন্দের লেখা পড়ি, তখন 1000 গুণ, সহস্র গুণ সেটা আমার কাছে আরো শক্তি নিয়ে আসে, আমি উদ্দীপিত হই। প্রতারণা করে গাড়ি বিক্রি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল রংপুর পুলিশ। নাম পরিবর্তন করে ভুয়ো ডকুমেন্ট দিয়ে একটি গাড়ি সমঝে নিয়ে চুপিসারে তা বিক্রি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রংপুর পুলিশ। ধৃত যুবকের নাম করণ সিং। তার বাড়ি ঘুঙ্গুর এলাকায়। প্রতারণার অভিযোগ এনে করণ সিং এর বিরুদ্ধে মামলা করেছিলেন রুতপাতেল এলাকার যুবক এনামুল হক মজুমদার। এনামুল হকের অভিযোগ মতে জানা গেছে, হাইলাকান্দির নজমুল তফাদার নামের এক ব্যক্তি নিজের AS24E 1942 নম্বরের অল্টো গাড়িটি EMI দিতে না পারায় এনামুল হকের মাধ্যমে করণ সিংকে নগদ 60,000 টাকার বিনিময় ও বাকি EMI মিটিয়ে দেওয়ার চুক্তিতে সমঝে দিয়েছিলেন। করণ সিং ওই সময় তার নাম করণ রায় বলে জানান এবং পরিচয় ভুয়ো নথিপত্র দাখিল করে। পরবর্তীতে গাড়িটি সমঝে নেওয়ার পর ফাইন্যান্সের EMIটি 3 মাস ধরে দেয়নি করণ। এরপর মধ্যস্থতাকারী এনামুলের সন্দেহ হয়। খবর দিয়ে এনামুল জানতে পারেন গাড়িটি বহিরাজ্যে বিক্রি করে দিয়েছে করণ সিং। তাই প্রতারণার অভিযোগ এনে রংপুর পুলিশ ফাঁড়িতে মামলা করেছিলেন। এদিকে রংপুরে পুলিশ তদন্তে নেমে করণ সিং এর জালিয়াতি তথ্য বের করে এবং শনিবার রাতেই তাকে গ্রেফতার করে। দোকানে আইসে কিনা একটা তুলুকে আইয়া ওরকম কথা যে হয়েছে, দাদা আমার একটা গাড়ি লাগে, গাড়িটা হইলো আমি EMI এলা গাড়ি লাগে, আমি নগদ পয়সা দিয়ে কিনতে পারতাম না। আর এখন নতুন প্রসেসিং গেলে আমার প্রবলেম আছে, যেহেতু তোমার ভালো জানাশোনা আছে। আমার বন্ধুর গাড়ি আছে, সে বন্ধুর একটা গাড়ি আছে, আমার বন্ধু আমার লোক গল্প করতে যায়, তার লগে মাথায় দেখি কইও আমি এনামুল দ্বারা ফোন মারলাম। ফোন মারি এনামুল আইলো, আওয়ার পরে তার ডকুমেন্ট লইয়া আইলো যে আমি আমার গাড়িটা দিলাও। গাড়ি তারা দেখাইছি যে ওই রকম গাড়িটা দেখো ভাল লাগছে। সে কইছে ওইব ঠিক আছে, গাড়ি দিকে তার ভাল লাগছে, ভাল লাগিয়া মাত কথা সব ওকে হয়েছে, ফাইন্যান্স ক্লিয়ার করবো কইয়া তাই আমরা লোক একটা এগ্রিমেন্ট করছে, বুঝছেন। ওই এগ্রিমেন্টটা যে করোনা এগ্রিমেন্ট করার পরে আজকে বিগত মোটামুটি 4 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে। 3 মাস থেকে না কোনো EMI না কিছু, একটা EMI তাও তারে আমরা বহুত ফোর্স করি, তারে অন্য জায়গার থেকে একটা আনিয়া বিলে বাই EMIটা দেও, ও দিচ্ছে জাস্ট। এখন আর না, এখন কোনো EMI নাই, কিচ্ছু নাই। ফাইন্যান্সারে এখন আমরা ফোর্স করে যে তোমরা যে মানুষটারে দিছো এই মানুষটারে EMI লইয়া দেও, আর নাহলে গাড়িটা ফাইন্যান্স ক্লিয়ার করে যাবে। তখন তো তার লাগালার ফাইন নাই, হেও আমরা লোকে কোনো কন্ট্যাক্টে নাই, কিচ্ছু নাই, ফোনও কথা হয় না, ফোন সুইচ অফ, নানান প্রবলেম আর কি তার। এখন লাস্ট অবধি আমরা এন্ডিং অবধি হালকে সারে লইয়া আমরা গিয়া তার বাড়ির থেকে আনাইছি, স্যার আনিয়া তারে জানাত রাখা হয়েছে। এখন স্যারে যা আইনত যা ফয়সলা নেওয়াইব আমরা তার লাগিও। বিজেপির সোনাই মণ্ডল ও বিবেকানন্দ ক্লাবের তরফে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন। বিজেপির সোনাই মণ্ডল কমিটি ও সোনাই বিবেকানন্দ ক্লাবের তরফে রবিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে দিন প্রথমে এক পদযাত্রা বের হয়। পদযাত্রাটি সোনাই শহরের বিবেকানন্দ ক্লাবের সামনে থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। পদযাত্রায় বিজেপির সোনাই মণ্ডলের সভাপতি অশোক কুমার গোয়ালা, সাধারণ সম্পাদক দীপু কুমার দাস সহ অন্যান্য দলীয় কর্মকর্তা ও বিবেকানন্দ ক্লাবের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা যোগদান করেন। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মণ্ডলের সাধারণ সম্পাদক দীপক কুমার দাস স্বামী বিবেকানন্দের জীবনের বর্ণময় দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন। এছাড়া স্বামী বিবেকানন্দ বেলুর মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন। 162তম জন্মদিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এইবারও পালিত হয়েছে। উপস্থিত ছিলেন বিবেকানন্দ ক্লাবের সম্পাদকদ্বয় এবং সোনাই মণ্ডলের মণ্ডল সভাপতি অশোক জলা মহাশয় এবং বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
তো আমরা সোনাই শহরে মুখ্য 3টি রাস্তায় র্যালি করেছি এবং র্যালি সমাপ্ত করে এখন আমরা আবার বিবেকানন্দ ক্লাবে উপস্থিত হয়েছি। তো বিবেকানন্দ একজন মহান ব্যক্তি ছিলেন। 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি ওনার জন্ম হয়েছিল কলিকাতায়। তো উনি বলতে গেলে সব বিষয়ে পারদর্শী ছিলেন, সমস্ত বিষয়, ধর্ম, শাস্ত্র, আইন, ইতিহাস সব কিছুতে উনি খেলাধুলায়ও পারদর্শী ছিলেন। ওনার জীবনে উনি ভারতের হয়ে একবার আমেরিকার চিকাগো ধর্মসভায় বক্তব্য দিতে গিয়ে হিন্দু ধর্মকে বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করেছিলেন। বিশ্বের লোক ওনার বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছিল যে সনাতন হিন্দু ধর্ম একটি শ্রেষ্ঠ ধর্ম। ওনার বক্তব্যের মধ্যে আজও এটা পরিগণিত হয়েছে। আর ওনার জন্মদিনকে ভারত সরকার যুব দিবস হিসাবে পালন করার স্বীকৃতি দিয়েছেন, তাই ওনার জন্মদিনকে যুব দিবস হিসাবে পালন করা হয়। আর উনি যুবকদেরকে উদ্দেশ্যে বলেছিলেন, ওনার অনেক বাণী আছে, এর মধ্যে যুবকদের উদ্দেশ্যে যে বাণীটা ছিল, উঠো জাগো, যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছিতে না পারো তখন পর্যন্ত থামবে না। আর সমস্ত প্রাণী, সমস্ত মানুষ, সমস্ত ধর্মাবলম্বী মানুষের প্রতি ওনার শ্রদ্ধা ছিল। ওনার একটা বাণী ছিল, সেই বাণীর মধ্যে উনি প্রকাশ করেছেন। বরাক উপত্যকার বিভিন্ন গ্রামে বিহু উৎসব উদযাপন নিয়ে জোর প্রস্তুতি চলছে। ব্রহ্মপুত্র উপত্যকার সাথে তাল মিলিয়ে বরাক উপত্যকার বিভিন্ন গ্রামে জোর প্রস্তুতি চলছে বিহুর। এদিকে বরাকের শ্রীভূমি জেলায় প্রস্তুতি জোরদারভাবে চলছে। জেলার বরগুল, আদরকোনা, গিলাইজান এসব গ্রামে চলছে খড়ের ঘর নির্মাণের কাজ। প্ৰস্তুতি এতিয়া প্ৰায় সম্পূৰ্ণ হৈছে আমাৰ, আৰু অসমবাসী ৰাইজক ভোগালী বিহুৰ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আমাৰ গিলাইজান ৰাইজৰ তৰফৰ পৰা। আৰু ইতিমধ্যে কাম সম্পূৰ্ণ হৈ উঠিছে। ডেকাসকলে অক্লান্ত পৰিশ্ৰমেৰে মেজিঘৰ প্ৰায় 15 দিন মানে ভেলাঘৰ সজাত 15 দিনৰ পৰা ব্যস্ত হৈ আছে। আৰু উৰুকালৈ হাতত মাথো এটা দিন, আৰু গোটেই রাইজ আহিব, আমি লগে ভাগে এসাঁজ খাম। জনশিক্ষণ সংস্থানের উদ্যোগে শিলকুড়িস্থিত রামকৃষ্ণ আশ্রমে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট বিতরণ। জনশিক্ষণ সংস্থানের উদ্যোগে শিলকুড়িস্থিত রামকৃষ্ণ আশ্রমে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট বিতরণী সভার আয়োজন করা হয়। কম্পিউটার, বিউটি পার্লার এবং টেইলারিং কোর্সের প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ সার্টিফিকেট তুলে দেন। এই সভায় বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক দীপক চক্রবর্তী মহাশয় এবং শিলকুড়ি রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক পীযূষ ভট্টাচার্য মহাশয়। অনুষ্ঠানের শুরুতেই স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট বক্তাদের উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন নির্দেশিকা মৌটুসী চক্রবর্তী। প্রারম্ভিক বক্তব্যে আশ্রমের সম্পাদক পীযূষ ভট্টাচার্য জনশিক্ষণ সংস্থানের বিগত দিনের কাজকর্ম তুলে ধরেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনশিক্ষণ সংস্থানের নির্দেশিকা মৌটুসী চক্রবর্তী সহ সংস্থানের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। হতে পারি তো বড় হওয়ার ব্যাপারে মুনি ঋষিরা তো অনেক কিছুই বলে গেছেন। জায়ান পৃথিব্যা, জায়ান অন্তরিক্ষাৎ, জায়ানেভ্য লোকেভ্য, এইসব কথা তারা বলে গেছেন। বিরাট বড় হওয়ার সম্ভাবনা আছে মানুষের অন্তরে, কিন্তু সেদিকে আমরা যাচ্ছি না, আমরা বাস্তব জীবনে আসছি। স্বামীজি কি বললেন, তিনি তো দেশ বিদেশ দেখেছেন, একদম 100% ওইরকম 100% দিতে লাগলো। এর মধ্যে সামান্যতম ফাঁকি চলতো না, ফাঁকি নেই। যদি ফাঁকি না দিয়ে কাজটা করা যায় না, সাকসেসফুল হইবই। পৃথিবীতে যত বড় 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 এই কোটিপতি যত মিলিয়নিয়ার হয়েছে, একটু তারার সম্বন্ধে একটু পড়াশোনা করলে, জানলে কীরকম নিষ্ঠা যে আমি আমার ওই কাজটা আমি মন মতো করব।
ওই দিন একটা গল্প শুনলাম ওই জায়গাতে একটা কোম্পানিতে কাজ করে অর্ডিনারি লেবার ওই প্যাকেট করতো বা ওসব। তোমরাও কিনো না, গৌরাঙ্গপালের একটা ব্লাউজ কিনতে কত লাগবে? 400-500। আমি তো বলেছি টাকাটা আমরাও দেবো আশ্রম থেকে, তোমরা কিনো দেখি। কিনে জাস্ট টু সি ওটা কী দিয়ে বানালো। তো আমি আবার বলছি আমেরিকার জিনিস নয় এটা। কত এই কলকাতার বাজার থেকে কাপড় কিনছে, কলকাতার বাজার থেকে সুতো কিনছে, কলকাতার বাজার থেকে বুতাম কিনছে, লেস কিনছে কলকাতার বাজার থেকে। তো কত এমন একটা কিছু করছে যার জন্য ওকে লাইন দিচ্ছে। আরও কত হাজার পাল রয়েছে, ওদের দোকানে লাইন হয় না কেন? গৌরাঙ্গপালের পিছনে মানুষের মাথা কুটে কেন? তো ওই যে জিনিসটা না, যদি তোমার একটা রিসার্চ করার একটা মন থাকে, মানসিকতা থাকে শিকার, তাহলে তোমরা করতে পারবে। আর নয়তো এখন এমন একটা সংসার না, এখন তুমি যদি বলো আচ্ছা ঠিক আছে চলবে, তো চলবে না। এটা আমি আগাম বলছি, যদি মনে করো চলবে, আমি বলছি চলবে না। তোমার ইউ হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট। এই যে ধীরুভাই আম্বানি কি বলছে, ধীরুভাই আম্বানি যে 1000 কোটি টাকার সম্পদ করে গেছে এই যে ভারতে, ধীরুভাই আম্বানি জানো তো তোমরা? ধীরুভাই আম্বানি যে রিলায়েন্স সমস্ত যে। কাছাড় জেলা বিজেপি নবনিযুক্ত সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা পশ্চিম কাটিগড়া বিজেপি মণ্ডলের। পশ্চিম কাটিগড়া বিজেপি মণ্ডল কমিটির ব্যবস্থাপনায় রবিবার কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি নিরাপদ দে, কার্তিক তাঁতি, বাবলু দাস, কালাচাঁদ বৈষ্ণব, অনিল দাস, দুর্বজ্যোতি দাস সহ মণ্ডল বিজেপি একাংশ কর্মকর্তারা। নতুন সভাপতি রূপম সাহার নেতৃত্বে আগামী দিনে কাছাড় জেলায় বিজেপি দলের আরো দ্রুতগতিতে কাজ হবে বলে মত ব্যক্ত করেন মণ্ডল সভাপতি নিরাপদ দে। সরকারের কিছু সরকার টাকায় আজকে যদি 10-20% কাজ হয়, সরকারের প্রতিনিধি থাকলে 100% কাজ হয়। এখানে এমপি আছে, কিছুদিনের মধ্যে নির্বাচনে এমপির একটা এখতিয়ার আছে। এমপির কাজ আলাদা, এমএলএর কাজ আলাদা, আর পঞ্চায়েতের কাজ আরো আলাদা। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের পঞ্চায়েত যেগুলো কাজ করবে, এমএলএ সেই কাজগুলো করতে পারবে না। আমাদের গণতন্ত্রের কিছু জিনিস জানতে হবে। আমরা অনেক সময় ভাবি যে এমএলএ সব পারবে, এমএলএ সবকিছু পারে। বরাক উপত্যকায় এমইএস বেসামরিক পেনশনার্স সোসাইটির কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বরাক উপত্যকার এমইএস বিভাগের অবসরপ্রাপ্ত বিভিন্ন স্তরের কর্মচারীরা রবিবার শিলচর তারাপুরে বরাক উপত্যকা এমইএস পেনশনার্স সোসাইটি নামের একটি সংস্থার কমিটি গঠন করেন। এদিন ওনারা অস্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্থায়ী কমিটি গঠন করেন 3 বছরের জন্য। সর্বসম্মতিক্রমে সভাপতি আশিস বিশ্বাস, সহ সভাপতি কে ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রহিম উদ্দিন বরভুইয়া, সহ সাধারণ সম্পাদক এসকে আদিত্য ও রমিজউদ্দিন মজুমদার, কোষাধ্যক্ষ মইনুল হক খান চৌধুরী সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন সোসাইটির নিয়ম বিধি, উপ আইন প্রণয়ন এবং ভবিষ্যৎ সভার আয়োজন করা হয়। সভাপতি আশিস বিশ্বাস জানান, এমইএস বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারীদের একটি বরাক উপত্যকা ভিত্তিক সংগঠনের প্রয়োজন রয়েছে বলে বহুদিন থেকে চিন্তাধারা চলে আসছিল। এর পরিপ্রেক্ষিতে তারা বিগত 3 বছর একটি অস্থায়ী কমিটির মাধ্যমে প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন, কিন্তু আজ সেই কমিটিতে সবার উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে 3 বছরের জন্য স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই বরাক উপত্যকা এমইএস পেনশনার্স সোসাইটির কমিটির প্রত্যেক সদস্যরা কেবলমাত্র পেনশনের জন্য নয়, এই কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মচারীদের পারিবারিক, সাংসারিক ও অর্থনৈতিক দিক দিয়ে একে অপরের সাহায্যে এগিয়ে আসবেন বলে অঙ্গীকারবদ্ধ হন। ডিভোর্সি মেয়ে বাবার পেনশন পান না, কেউর বাবা মারা গেছে অন সার্ভিসে, তার ছেলে চাকরি পান না, কেউর পেনশন কম পার, এগুলা অনেকগুলা প্রবলেম আছে। এই প্রবলেমগুলো সলভ করার লাগিয়া আমরা একটা সংগঠন বানাইছি। আমরা এই সংগঠনের হেডকোয়ার্টার যেটা আমরা এমইএস সিভিলিয়ান পেনশনার সোসাইটি অফ বরাকভ্যালির পেনশন অফিস এলাহাবাদের একটা ব্রাঞ্চ আছে স্পর্শর লগে আমরা সংগঠনে সবসময় যোগাযোগ করিয়া আমরা পেনশনার প্রবলেমগুলারে সলভ করার চেষ্টা করা। আমাদের রিটায়ার্ড যারা পেনশনার তাদের যথাসাধ্য উপকার করা, যেখানেও থাকুক না কেন তারা আমরা যাব
আমরা গিয়ে তারার সেবা করার, তারার যে কোনো জনসামাজিক বা চাকরির ব্যাপারে, পেনশনার ব্যাপারে সব ধরনের সাহায্য করার জন্য এটা আমরা আরম্ভ করছিলাম প্রায় বছর 2 আগে, কিন্তু আমরা এটা স্বাবলম্বী করতে পারি না দেখিয়া এখন গত 3-4 মাস আগে এটারে বড় আকার ধারণ করিয়া সম্পূর্ণ বরাক ভ্যালি লইয়া আমরা জেনারেল মিটিং করিয়া এবং সবাই এটা প্রচারও করিয়ার মানুষে আইয়া আমাদের সাথে যোগাযোগ কমিটি গঠন করব। নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে বরখলা শ্যাডো সংস্থার ব্যবস্থাপনায় যুব দিবস উদযাপন। কাছাড় জেলার নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে বরখলা শ্যাডোর ব্যবস্থাপনায় জাতীয় যুব দিবস তথা স্বামীজির জন্মদিবস উদযাপন করা হয় রবিবার। এদিন সকালে প্রভাত ফেরি বের হয়ে বরখলার প্রধান সড়ক পরিক্রমা করা হয়। এতে অংশ নেন শ্যাডোর কর্মকর্তা, এসএফজি সদস্যা, শ্যাডো বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। পরে সংস্থার স্বামীজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। শ্যাডো সংস্থার সম্পাদক অজিত দাসের পৌরোহিত্যে জাতীয় যুব দিবস ও স্বামীজির জীবন আদর্শ নিয়ে বক্তব্য পেশ করেন এনআরএলএম এর বিপিএম মনোরঞ্জন সূত্রধর, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন বরখলা আঞ্চলিক সমিতির সভানেত্রী স্বপ্না দাস, বরখলা জেপির প্রাক্তন সভাপতি কঙ্কন চক্রবর্তী প্রমুখ। ওরা পড়াশোনা করবে। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, এদেরকে আমার চিনতে হবে, এদেরকে জানতে হবে। কাজেই শিশুদের সেই সমস্ত শিক্ষা দিতে হয়। যারা যায় আমেরিকায় যায়, ভারতবর্ষ থেকে যায়, আগেই চিকাগো থেকে গেলে দেখতে পায় বিবেকানন্দর কণ্ঠস্বর এখনো চলছে। ওরা ছিল অত্যাধুনিক দেশ, তারা রেকর্ড করে রেখেছিল। আজকের দিনে অর্থাৎ 12ই জানুয়ারি এই বীর পুরুষ, মহান পুরুষ স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন এবং তারপরে আমেরিকার শিকাগো শহরে একটা ধর্মীয় সম্মেলন হয়েছিল, যেটার নাম ছিল ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স। তো সেখানে হিন্দুদের প্রতিনিধি হিসাবে উনি একটা উদাত্ত ভাষণ দিয়েছিলেন এবং সেই দিন থেকেই উনি একজন ভারতবর্ষের ইংরেজিতে আজকের এই দিনটাকে জাতীয়। শহীদপুর তৃতীয় খণ্ডের সুরমানিয়া বালিকা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মেহফিল রবিবার অনুষ্ঠিত হল। সোনার শহীদপুর তৃতীয় খণ্ডের বড়বন্দ গ্রামের সুরমানিয়া বালিকা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল রবিবার বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে অনুষ্ঠানের মধ্যে ছিল গজল, কিরাত, কোরআন খতম, নাতে রসুল সহ ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা সারেমুল হক। বিকেলে শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আফজল হোসেন লস্কর ও মাদ্রাসা পরিচালন কমিটির সদস্য তাজউদ্দিন মজুমদার। তারা জানান, জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই মাদ্রাসার উন্নয়নে সাহায্য সহযোগিতা করে থাকেন। 12 বছর থেকে ওয়াজ মাহফিল চলেন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি উস্তাদুল উলামা আলহাজ আল্লামা শাহ সুফি হযরত মাওলানা সারেমুল হক সাহেব হাজিরাঙ্গি বাস স্ট্যান্ডের বয়ান বর্তমানে চলের প্রধান অতিথি। এর আগেও আপনার সম্মানিত অতিথি সভাপতি সাহেব আসলা উস্তাদুল উলামা মক্কাতুস আলী সাহেব, এরপরে আপনার মাওলানা সম্মানিত অতিথি শরফুদ্দিন সাকাফি সাহেব, বিভিন্ন উলামায়ে কেরাম হলে দিন সম্পর্ক বয়ান রাখছেন। কিলা সুন্দরভাবে চলা হইতো, কিলা মানবতা হইতো, কিলা মহব্বতে চলা হইতো, কিলা সমাজ লইয়ে সুন্দর করা হইতো। এখন বর্তমানে আমার সামাজিক বাইরের সামনে আমি বয়ান রাখি আর যে আমরা এখানে আজকে সুন্দর হয়েছে, কোনো জাত অসুবিধা হয়েছে না। ছেলে মেয়ে আপনার প্রত্যেক ধর্ম বিধর্ম প্রত্যেকের লগে আমরা সুযোগ সহযোগিতা আছে, সবার লগে আপনার চলের ওয়াজ নসিহত চলের এবং মায়া মহব্বতা কথা আমরা সবার আছে, কোনো জাত অসুবিধা আপনার কিছু নাই। আমার মনে দাদা এই মাদ্রাসার জড়িত এই আমার আজি সাহেব হইয়া ডাক লাগা, এই নজিবুর সাহেব, এই নইলা ডাক লাগা প্রেসিডেন্ট আপনার এরারে লইয়া ওদিকে যখন আমরা ছোট ছোট বাচ্চাই হল আছেন, মুরব্বী হল আছেন, বিভিন্ন জায়গার মানুষ লইয়া
ওয়াজ নসিহত প্রত্যেক বছর আল্লাহ হজরত সুরমানিয়া বালিকা মাদ্রাসার মধ্যে হয়। বিভিন্ন জায়গার মানুষ সকল হয়, দিন ও দুনিয়া সম্পর্ক মত কথায় মানুষের জিন্দগিটা কিলা সুন্দর হইতো, কিলা ভালো হইতো, কিলা একে অন্যরে মায়া করতো। যে আগামী ফেব্রুয়ারি মাসের 17 তারিখ হজরত পীর বগদাদি সাহেব এবং হাজি মোতায়েদি সাহেবের বাৎসরিক উরুস মোবারক নির্ধারিত করা হয়েছে। খবর দাওয়াত বরাক উপত্যকাবাসী এবং কাছাড় জনসাধারণ প্রত্যেক দাওয়াত রইল সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিবেকানন্দ ভারত তথা বিশ্ব যুব সমাজের প্রেরণার উৎস বললেন মুখ্যমন্ত্রী। বরাক উপত্যকায়ও যথাযোগ্য মর্যাদায় স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন। সোনাই হাসপাতালে নবজাতকের মাথায় আঘাত, অভিযোগ নার্সের বিরুদ্ধে। পৌষ সংক্রান্তি ঘিরে বাজারে ভিড়, দাম আকাশ ছোঁয়া। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।